আসসালামু আলাইকুম ভাইয়ারা, কী অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব ফিজিক্স চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। এই চ্যাপ্টারের যত কম্প্রিহেনসিভ বেসড ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো এখানে সলভ করা হবে। তাহলে চলো আমরা কথা না বাড়ায় শুরু করি। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কি, চলো দেখে নেই। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে মাস অফ এনি অবজেক্ট ইজ ইটস এনার্জি। ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 2024 আর সিলেট বোর্ড 2021 আসছে। আমাদের ফার্স্ট অফ অল এর অ্যান্সারটা আমরা কিভাবে সাজাবো? আমরা একটা সূত্র জানি না, ইকুয়াল টু এমসি স্কোয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে সায়েন্টিস্ট আইনস্টাইনের সূত্র, তাই না? এই সূত্র থেকে আমরা কি পাই? আমাদের এনার্জির সাথে মাসের একটা রিলেশন পাই, তাই না? আচ্ছা, এই সূত্রের মোস্ট কমন ইউজ আমরা কোথায় কোথায় দেখছি বলতে পারবো? এই সূত্রের মোস্ট কমন ইউজ আমরা দেখছি যখন আমি ইউরেনিয়াম নিলাম, এই ইউরেনিয়ামকে আমি নিউট্রন দ্বারা হিট করলাম। ঠিক আছে, নিউট্রন দ্বারা হিট করার পর আমাদের অ্যাটমিক এনার্জি আমরা এখানে পাবো। কিন্তু ইউরেনিয়ামের আগের যে মাসটা ছিল, সেই মাসটা তো আর নিউট্রনকে হিট করার পর, নিউট্রন যে হিট করলো, সেই হিট করার পর তো সেই সেম মাস বিলং করতেছে না ইউরেনিয়াম, তাই না? মাস তো চেঞ্জ হইতেছে। এই যে মাস চেঞ্জ হইতেছে, এখানে মাস চেঞ্জ হয়ে এনার্জিতে কনভার্ট হইতেছে, এই সম্পর্কটাই আমাদের আসলে নির্দেশ করছে এখানে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের কি কি লেখা লাগবে চলো দেখি ইম্পর্টেন্ট লাইনগুলা। If mass m can be converted to energy, then produced energy will be E equal to mc square. Obligatory, তাই না? এখানে c কি? c হচ্ছে আমাদের velocity of light. In nuclear bombs and electric power plants, mass is converted to energy. Again, in nuclear power plants, energy is obtained by breaking uranium atom into smaller atoms. বুঝতে পারছি? তার মানে আমাদের এখানে আমি একটু মুছে ফেলি। তোমাদের এখানে কি লেখা লাগবে পয়েন্টগুলো আমি এখানে সোজা সাপটা ভাবে এখানে উল্লেখ করে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমাদের ফার্স্ট অফ অল ইকুয়াল টু এমসি স্কোয়ার লেখা লাগবে। ঠিক আছে, ইকুয়াল টু এমসি স্কোয়ার, এম কনভার্টেড টু এনার্জি। আমাদের এক্সাম্পল কোনটা দিব ভাই? এক্সাম্পল আমরা দিব হচ্ছে ইউরেনিয়াম। ভাই আবার বলেন তো ইউরেনিয়ামের এক্সাম্পলটা। আমরা ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা হিট করলাম, নিউট্রন দ্বারা হিট করার পর এটা ফার্দার তো আরো অনেক কন্ডিশন অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আরো অনেক পার্টে ডিভাইড হবে, সামথিং সামথিং সামথিং। কিন্তু আমরা একটা ফেজে যে আমরা এখানে এনার্জি পাবো না, তাই না? অ্যাটমিক প্ল্যান্ট রূপপুরে যেটা আছে সেটা তো এই কনসেপ্টেই বেস করে তৈরি করা হচ্ছে। তার মানে আমাদের এই যে আরো আমরা এখানে এনার্জি পাইতেছি, ঠিক আছে, নিউট্রনকে আমরা ইউরেনিয়ামকে আমরা নিউট্রনের থ্রুতে হিট করলাম। আমাদের ইউরেনিয়ামের যে মাসটা ছিল 234 ধরো, ঠিক আছে, 234 থেকে এখানে আমাদের খরচ হইলো 239.5, মাত্র 0.5 গ্রাম হচ্ছে আমাদের কনভার্ট হইলো। কিন্তু এই 0.5 গ্রাম তো আমাদের কনভার্ট হয়েছে, হয়ে কোথায় গেছে? এনার্জিতে চলে গেছে না? এই যে এনার্জিতে চলে গেল, সেজন্য আমরা বলতেছি মাস অফ এনি অবজেক্ট ইজ ইটস এনার্জি। তার মানে আমাদের এই তিনটা পয়েন্ট ইজ অব্লিগেটরি। ঠিক আছে, আমরা যে ইউরেনিয়াম পড়লাম, এম কনভার্টেড টু এনার্জি পড়লাম, ই ইকুয়াল টু এমসি স্কয়ার পড়লাম, এটা আমাদের অব্লিগেটরি, এটার উপর আর কোনো কথা নাই। ইউরেনিয়াম তোমরা চাইলে লাস্টে একটা দিতে পারো, এইখানটায় আরেকটা পয়েন্ট অ্যাড করে দিলাম আমি এখানে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বোম। আর কিছু না। ঠিক আছে, আমাদের এই কোশ্চেন আসলে 4টা পয়েন্ট মাস্ট মেনশন করা লাগবে, আর আমি সাজাই দিলাম। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলছে? ওয়াই ডাজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ ফলিং অবজেক্ট ডিক্রিজ? আচ্ছা দেখো তো ভাই, আমাদের আমাদের পোটেনশিয়াল এনার্জির সূত্রটা কি বলতো? ইপি ইকুয়াল টু এম জি এইচ। ফার্স্ট আমি এটা বুঝাবো, তারপরে তোমাদের কোন কোন বেসিক পয়েন্টটা মানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হাইলাইট করে দিব। ইপি ইকুয়াল টু এম জি এইচ না? তারপরে দেখো আমাদের এইচ এর ভ্যালু যদি হয়, দেখো এইখানটায় আমাদের এইচ এর ভ্যালু দিলাম আমি এখানে ধরো 10 মিটার। ঠিক আছে, আমাদের এই পয়েন্টে 9 মিটার, এই পয়েন্টে ধরো 7 মিটার, এই পয়েন্টে ধরো 5 মিটার, আবার এই পয়েন্টে ধরো 3 মিটার। প্রত্যেক জায়গায় যদি আমি এইচ এর ভ্যালুটা ইনপুট করি, এটা হচ্ছে এইচ, ভ্যালু অফ এইচ। হ্যাঁ, প্রত্যেক জায়গায় আমি যদি ভ্যালুগুলো ইনপুট করি তাহলে কি হবে? ইপি, ঠিক আছে, ইপি আমাদের এম জি ক্রস হাইট কত আমাদের ভাই? হাইট যখন 9 মিটার তখন 9 দিব। ইপি আমাদের এম জি যখন আমাদের 7 মিটার তখন 7 দিব। ইপি যখন আমাদের 5 মিটার তখন 5 দিব। ইপি যখন আমাদের 3 তখন আমরা 3 দিব।
তার মানে এখানে 9 mg, আর এখানে 7 mg, আর এখানে 5 mg, আর এখানে কি লিখবো 3 mg। তার মানে দেখতেছি আমরা যত আমাদের হাইট কমতেছে তত আমাদের এই ভ্যালুগুলা, এম তো ভাই কনস্ট্যান্ট, ঠিক আছে, আমরা একটা ফিক্সড অবজেক্ট নিয়ে কাজ করতেছি, আর জি তো 9.8, ঠিক আছে, একটা সারফেসে আমরা কাজ করতেছি। তাহলে আমাদের দেখো তো, আমাদের 9 গেল, 7 গেল, 5 গেল, 3 গেল, তার মানে আমাদের যত আমাদের হাইট কমতেছে তত হইতেছে আমাদের এনার্জি ডিক্রিজ হইতেছে। এই কনসেপ্টটাই ওরা সুন্দর মতো বুঝাবে, বুঝতে পারছি? তাহলে চলো আমাদের এখানে কি কি লেখা আছে দেখে নিই। সেটা নাম মুছি। আমাদের এখানে লেখা আছে দ্য হায়ার অ্যান অবজেক্ট ইজ লিফটেড ফ্রম গ্রাউন্ড দ্য মোর পোটেনশিয়াল এনার্জি ইট হ্যাজ, বেসিক লাইন, ঠিক আছে। অ্যাজ দ্য অবজেক্ট ফলস ইটস হাইট ডিক্রিজেস, ভেরি গুড, অ্যান্ড দাস পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজেস। তোমরা তারপর এটা দেখাই দিবা, ঠিক আছে। এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমি দেখাইলাম, এই যে এইখানটায়, এই যে এইখানটায়, এই জায়গাটুকুতে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা তোমরা দেখাই দিবা। However, the total mechanical energy of the object remains the same. The decreased potential energy is equal to the increased kinetic energy. দরকারই নেই, ঠিক আছে, এইটুক দরকারই নেই আমাদের, হাওয়েভার থেকে এইটুক লাগবে না। তোমরা খালি মেনশন করবা যে একটা পিকচারাইজ করবা, যে লেট এত এত পিকচারাইজ করে প্রত্যেকটা পয়েন্টের হাইট ইন্ডিকেট করবা। তাইলে আলটিমেটলি এখান থেকে তোমরা ইপি দেখা দিতে পারবা যে আলটিমেটলি যত আমাদের হাইট কমতেছে তত আমার এনার্জি লেভেলও কমতেছে, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কমতেছে। আচ্ছা, তারপরে চলো আমরা থার্ড কোশ্চেনে যাই। এখন আমরা থার্ড কোশ্চেন সলভ করব। থার্ড কোশ্চেনে কি বলা আছে, এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি। তাহলে চলো আমরা দেখি আমাদের ফর্মুলাটা কি। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমি এভাবে লিখতে পারি না, হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম ক্রস এম, উপরেও এম দ্বারা মাল্টিপ্লিকেশন, নিচেও এম দ্বারা মাল্টিপ্লিকেশন, আমি চাইলেই কাটাকাটি করতে পারি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম। আমি এখানে পরবর্তীতে কি লিখতে পারি, এম স্কোয়ার ভি স্কোয়ারকে হাফ এম ভি ডিভাইডেড বাই এম হোল স্কোয়ার। হাফ এম ভি মানে কি ভাই, এম ভি মানেই হইতেছে আমাদের পি। পি মানে কি, চলো দেখে আসি। আমাদের পি ফর মোমেন্টাম ইন্ডিকেট করে, আর পি হচ্ছে আমাদের এম ক্রস ভি, মাল্টিপ্লিকেশন অফ মাস অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, পি স্কোয়ার ডিভাইডেড বাই এম, এটা কি আমরা লিখতে পারি, পরিষ্কার করে লিখি চলো, ইকে ইকুয়াল টু হাফ এম পি স্কোয়ার। তার মানে আমাদের কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশনটা কি, কাইনেটিক এনার্জির সাথে যদি কোনো অবজেক্ট ফিক্সড হয় আমাদের রিলেশনটা হবে প্রপোর্শনাল টু পি স্কোয়ার। আমরা জাস্ট পরীক্ষার খাতা এটাই লিখবো বোঝায়, ঠিক আছে। কাইনেটিক এনার্জির সাথে আমাদের প্রপোর্শনাল রিলেশন হইতেছে আমাদের, সরি, কাইনেটিক এনার্জির সাথে আমাদের রিলেশন হচ্ছে প্রপোর্শনাল টু স্কোয়ার, জাস্ট এটুক লিখলেই হবে। ধরো অবজেক্টটা যদি সেম থাকে, মাস যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা চাইলে এটা লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এটাই আমরা সাজায় এখন লিখবো। দেখি ভাই এখানে সাজায় লেখার মতো এখানে কি কি আছে। দুইটা প্যারা লাস্টে আমাদের ডিসিশন মেকিং করতে হবে। Therefore, the kinetic energy of an object is directly proportional to the square of its momentum. বুঝতে পারছি, যত আমাদের মোমেন্টাম বাড়বে তত আমাদের কাইনেটিক এনার্জি বাড়বে। যেমন হইতেছে দেখি তো, আমাদের মোমেন্টাম বাড়তেছে, ধরো পি এর ভ্যালু আমাদের এখানে 1, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইকের ভ্যালু কত হবে, ইকের ভ্যালু আমাদের 1 হবে, পি এর ভ্যালু এখানে 2, ইকের ভ্যালু আমাদের কত হবে, ইকের ভ্যালু আমাদের এখানে হবে হচ্ছে 4, পি এর ভ্যালু হচ্ছে আমাদের 3, তার মানে ইকের ভ্যালু আমাদের কত হবে, ইকের ভ্যালু হবে আমাদের 9। গ্রাফিক্যাল ভিউতে আমি যদি দেখাই এখানে, তাহলে তোমাদের জিনিসটা এভাবে আসতেছে, এখানে পি এক্সপ্লেন করলাম, এখানে ইকে এক্সপ্লেন করলাম, ঠিক আছে। এখন পিকের ভ্যালু আমি ধরলাম 1 2 3, ঠিক আছে। তাহলে আমার ইকের ভ্যালু কত হবে, ইকের ভ্যালু 1 হবে এখানে, পি এর ভ্যালু এখানে 2 ধরছি, তাই না? আচ্ছা, তাহলে ইকের ভ্যালু 1 2 3 4, তাহলে আমাদের এখানে হবে 4,
5 6 7 8 9, দেখি তো 9 হলে আমাদের কত হবে? 9। তার মানে আমাদের জিনিসটা এইভাবে ডেভেলপ হইতেছে। দেখো আমাদের লিনিয়ার যাইতেছে না কিন্তু জিনিসটা, হ্যাঁ, আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ পাইতেছি, আমরা স্কোয়ারিক সম্পর্ক পাইতেছি। তার মানে আমাদের কখন আসবে না যে ভাই আমাদের হইতেছে, ওর নাম কি জানি, মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জির যে গ্রাফটা আছে সেই গ্রাফটা শো করো, বুঝতে পারছি? সেই গ্রাফটা আসলে কিন্তু একেবারে মনে করো মারা খাওয়া সারা ভাই, বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত তখন আসতে হবে, কখনোই আজ পর্যন্ত আসে না আর কি। যদি আসে তাহলে এই পর্যন্ত লিখতেই হবে আমাদের গ্রাফে। চলো তারপরে কোশ্চেন আমরা যাই ভাই। আচ্ছা, আমাদের এখনকার কোশ্চেন হইতেছে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন ইজ আ স্পন্টেনিয়াস প্রসেস, এক্সপ্লেইন। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এখানে কি কি বলা আছে। ভাই এখানে যা যা বলা আছে পুরো এক্সপ্লেনেশনটা আমরা ইন শর্ট একটা টার্ম ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল আমরা দেখাবো হচ্ছে রিঅ্যাকশন। হ্যাঁ, দেখো ভাইরা, তাহলে আমি কিভাবে শো করতেছি জিনিসটা একদম ইজি। হ্যাঁ, তারপরে এখানে দেখাবো হচ্ছে পিকচার, তারপর আমরা যাবো উপরে এক্সপ্লেনেশনে। হ্যাঁ, আগে আমরা বেসিক বুঝতে হবে, তাছাড়া এত কিছু মুখস্থ করে তোমরা কুল পাবা না। ফার্স্ট অফ অল আমি একটা ইউরেনিয়াম 235 নিব, 235 ইউরেনিয়াম নিব। ঠিক আছে, সেটাকে একটা নিউট্রন দ্বারা হিট করব, সেটাকে একটা নিউট্রন দ্বারা আমি হিট করব। হিট করার পর আমি হচ্ছে বেরিয়াম আর ক্রিপ্টন পাবো। কি কি পাবো? বেরিয়াম এখানে পাবো 141, আর এখানে পাবো হচ্ছে 92 কে আর ক্রিপ্টন। ঠিক আছে, এই যে আমি ইউরেনিয়ামকে হিট করলাম, কিছু পরিমাণ মাস আমার কনভার্ট হয়ে যাবে এনার্জিতে। আমার এইখানটায় আমার আরো 3টা নিউট্রন পাবো, এখানে আমি আরো 3টা নিউট্রন পাবো, এখানে আমি আরো 3টা নিউট্রন পাবো, বুঝতে পারছি? সেটা ফার্দার আবার আমার কম মাসওয়ালা, মানে মাসটা আমার যে কমে যাইতেছে, সেই কম মাসওয়ালা 235 ইউরেনিয়াম, 235 ইউরেনিয়াম, 235 ইউরেনিয়াম আবার পাইতেছি। আমার একটা নিউট্রন নিলাম, ইউরেনিয়াম 235 কে আমি হিট করব, আমি হিট করলাম, ফার্দার আবার 3টা নিউট্রন পাবো। হ্যাঁ, আমি তাছাড়াও এখানে বেরিয়াম 141 আর ক্রিপ্টন 92 পাবো, বুঝা গেছে? এখন এই 3টা নিউট্রন আমার ফার্দার কি হিট করবে? এই 3টা নিউট্রন হইতেছে আমার ফার্দার আবার 235 ইউরেনিয়ামকে হিট করবে। এই যে ইউরেনিয়াম 235 কে সে হিট করতেছে, কিছু পরিমাণ এনার্জি এখানে জেনারেট হইতেছে, যে এনার্জিটা আমি ফার্দার ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান্টে ইউজ করতে পারতেছি, ইলেকট্রিসিটি হিসেবে ইউজ করতে পারতেছি, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ইউজ করতে পারতেছি। প্ল্যান্টের হিসাবে এক্সাম্পল আসে হচ্ছে আমাদের বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর অ্যাটমিক প্ল্যান্ট, বুঝতে পারছি? যেটা রাশিয়ার ফান্ডিং এ হইতেছে, হয়ে গেছে আর কি, বুঝা গেছে? এখন আমাদের নিউক্লিয়ার যে প্রসেসটা আছে, এটা পুরো প্রসেসটা হচ্ছে একটা চেইন রিঅ্যাকশনের মতো যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস, এটা হচ্ছে চেইন প্রসেস, চেইন আর স্পন্টেনিয়াস প্রসেস, স্পন্টানিয়াস প্রসেস, বুঝতে পারছি? তার মানে আমি যদি ভাই নিউক্লিয়ার যে আমাদের অ্যাটমিক বোমটা যে থ্রো করা হয়, সেই থ্রো করার বেলা কি হয় দেখো, এখানে একটা কন্ট্রোল রড ইউজ করা হয়। এটা তোমাদের এই চেইন রিঅ্যাকশনের জন্য না দেখলেও হবে, তারপরে আমি বাড়তি বলতেছি আর কি। এই যে কন্ট্রোল রড, এই কন্ট্রোল রড আমি মনে করো এইখান থেকে ইউজ করলাম। এই কন্ট্রোল রড ইউজ করার পর আমার এই যে 2টা নিউট্রন, সেই 2টা নিউট্রনকে অ্যাবজর্ব করে ফেলে। ফলে কি হয়, ফার্দার একটা নিউট্রন আবার যে অ্যাটাক করে হইতেছে কাকে? 235 ইউরেনিয়ামকে যে অ্যাটাক করে। এই 235 একটা নিউট্রন যে আবার অ্যাটাক করলো ইউরেনিয়ামকে, যে একটা নিউট্রন আবার হিট করলো, হিট করার পর আবার এনার্জি এখানে তোমার প্রডিউস করবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা একটা নিউট্রনকে, 2টা নিউট্রনকে যে সোক করে ফেললাম, সে সোক করার কাজটা কে করে? কন্ট্রোল রড, বুঝতে পারছি? তাহলে চলো এখন আমরা রিঅ্যাকশনটা লিখি। রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের এরকম, প্লাস 235 92 ইউরেনিয়াম হিট করলাম, আমরা 92 ক্রিপ্টন পাবো, আর হচ্ছে 141 বেরিয়াম পাবো, প্লাস 3টা নিউট্রন পাবো, বুঝা গেছে? তাহলে যে এই যে 36, এটাও চাইলে তোমরা নাও দিতে পারো, এই যে 56, এটাও চাইলে তোমরা নাও দিতে পারো, কোনো প্যারা নেই।
বুঝতে পারছি? কিন্তু আমাদের এই পিকচারটা যদি তুমি ভালো মতো এখানে এক্সপ্রেস করতে পারো, তাহলে এই রিয়াকশনটা দিলেই তোমাদের মোটামুটি 2 এ 2 ফিক্সড। এক্সপ্লেনেশন তোমাদের খুব একটা দেখে না। তারপরে চলো আমরা এক্সপ্লেনেশন দেখাই এখানে কি লিখছে। নিউক্লিয়ার চেইন রিয়াকশন ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস, তাই তো? আচ্ছা, আমাদের নিউক্লিয়ার চেইন অ্যাবজর্ব দ্য নিউট্রন বিকামস দ্য আনস্টেবল স্প্লিটিং ইনটু এত 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 দরকার নেই। বুঝতে পারছি না? আমাদের বেরিয়াম 141 ক্রিয়েট হইতেছে, 92 ক্রিপ্টন ক্রিয়েট হইতেছে, সাথে 3টা নিউট্রন ক্রিয়েট হইতেছে। ভাই এটা তো আমরা দেখেই আসলাম। এই যে প্রোডাক্টের কথাও বলতেছে বারবার, দেখছি। জাস্ট এই রিয়াকশনটা আর হচ্ছে এই পিকচারটা তোমরা যদি ভালো মতো ব্যাখ্যা দিতে পারো তাইলে কাহিনী শেষ, আর কিছু লাগবে না এখানে। তাহলে চলো আমরা তারপরে কোশ্চেনে যাই। আমাদের কোশ্চেনটা হইতেছে এক্সপ্লেইন দ্যাট কুকিং অয়েল ইজ আ রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, রিনিউয়েবল এনার্জি মানেটা কি, ডেফিনিশনটা কি, ফার্স্ট আমাদের তাই জানতে হবে না? তাহলে চলো ডেফিনিশনটা আমরা জানি। দ্য টাইপ অফ এনার্জি দ্যাট ক্যান বি রিনিউড এন্ড দেয়ার ইজ নো ডেঞ্জার অফ রানিং আউট ইজ কল্ড রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, এক্সাম্পল কি আমাদের সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োফুয়েল ইটিসি। কুকিং অয়েলস আমাদের এই পর্যন্ত আমাদের ডেফিনিশন প্লাস এক্সাম্পল শেষ। ঠিক আছে, তাহলে চল এক্সপ্লেনেশনটা দেখি আমরা। কুকিং অয়েলস সাচ অ্যাজ সয়াবিন অয়েল, মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল ইটিসি মেনলি বিলং টু বায়োফুয়েলস। They are extracted directly from plant. These plants are in no danger of dying out and are easily transplantable. So cooking oil it is considered as renewable energy. আচ্ছা, আমি তোদের পয়েন্ট করে দিই। ফার্স্ট আমরা লিখলাম হচ্ছে ডেফিনিশন প্লাস এক্সাম্পল। আমরা সেকেন্ড পয়েন্টে কি লিখবো? সেকেন্ড পয়েন্ট আমরা লিখবো হইতেছে এটা হচ্ছে ইনফিনিট সোর্স থেকে পাওয়া যায়। ইনফিনিট সোর্স, ঠিক আছে। এক্সাম্পল এখানে দিব আমরা প্ল্যান্ট, যেহেতু কুকিং অয়েল বলছে প্ল্যান্ট। আচ্ছা, এখনকার কোশ্চেনটা হচ্ছে আমাদের বায়োমাস রিলেটেড। তার মানে আমাদের ফার্স্ট অফ অল বায়োমাসের ডেফিনেশনটা বলা লাগবে। বায়োমাসের ডেফিনেশনটা কি? আচ্ছা, বায়োমাসের ডেফিনেশনটা আমাদের দেখি কি লেখা আছে ভাই। বায়োমাস রেফার্স টু দ্য অর্গানিক ম্যাটার দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু এনার্জি। ভাই অর্গানিক ম্যাটারটা এখানে সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিগ বাই, তাছাড়া কোনো গতি নেই। আরো অনেক অল্টারনেটিভ আমাদের ডেফিনেশন আছে, এটা হচ্ছে শর্টেস্ট ওয়ান, মনে রাখার সুবিধার জন্য খুবই বেটার, ঠিক আছে। তাহলে দেখি, মেনি অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যানস কনজিউম বায়োমাস অ্যাজ ফুড অ্যান্ড কনভার্টেড এনার্জি টু ক্যারি আউট লাইফ অ্যাক্টিভিটিস। সিন্স বায়োমাস ইজ কনভার্টেড ইন ভেরিয়াস প্রসেসেস, বায়োমাস ইজ কনসিডার্ড আ রিনিউয়েবল এনার্জি সোর্স। আচ্ছা, আরো কিছু ইনফরমেশন আছে বায়োগ্যাস রিলেটেড, চলো দেখি তাইলে। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে ভাই বায়োগ্যাস কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে অল্টারনেটিভ সোর্স ফর মিথেন গ্যাস, ঠিক আছে। হেল্পস ইলেকট্রিক এনার্জি, তোমরা চাইলে এইটুকু অ্যাড করে দিতে পারো, গেল। তারপরে আমাদের যদি কাউডাং মানে গোবর যেটা আছে, গরুর যে মলটা আছে, সোজা কথা পায়খানা যেটা বলে, কাউডাং ইজ টু ওয়াটার, এই রেশিওটা যদি আমাদের 1:2 হয়, আমাদের 1:2 যদি 2 হয়, তাহলে আমরা ইজিলি এখান থেকে বায়োমাস ক্রিয়েট করতে পারি। বায়োমাস ক্যান ইজিলি বি ক্রিয়েটেড, ঠিক আছে। এই বায়োমাসটা, আচ্ছা, আমরা যদি এই কাউডাংটাকে কাজে লাগাইতে চাই, তাহলে আমরা রান্না বান্নার কাজেও কাজে লাগাইতে পারবো, ঠিক আছে। ইউজড অ্যাজ মিথেন গ্যাস, ওই যে আমরা বললাম অল্টারনেটিভ গ্যাস হিসেবে ইউজ করা যেতে পারে, ইউজড অ্যাজ মিথেন গ্যাস। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট এখানে লেখা যায়, সেটা হচ্ছে আমাদের 4-5 জনের জন্য পার্সনস ফ্যামিলি
ইলেকট্রিক পাওয়ার। আচ্ছা, 4-5 জনের যদি ফ্যামিলি মেম্বার হয় তাদের জন্য আমাদের 2 থেকে 3টা কাউ ডাং ইজ এনাফ। বুঝতে পারতেছি, আমাদের 4-5 জনের যদি ফ্যামিলি মেম্বার হয়, আমরা যদি 10 ওয়াটের ধরো একটা লাইট জ্বালাইতে গেলাম, সেই আর হচ্ছে তোমার রান্না বান্নার কিছু একটা ছোট একটা কাজ, মনে করো ভাজার কাজে বা সামথিং এরকম কাজে ব্যবহার করতে গেলাম, ঠিক আছে, রান্না বান্নার কাজে, তাহলে এই 4-5 জনের ফ্যামিলির জন্য আমার 2 থেকে 3টা গরুর কাউডাংই এনাফ। ঠিক আছে, কি বললাম? কাউডাং ইজ এনাফ। তোমরা এই কয়েকটা ইনফরমেশন অ্যাটাচ করে দিতে পারো বায়োমাসের জন্য, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে ভাইয়ারা, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। ইন উইচ কেসেস ওয়ার্ক ইজ নট ডান। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা ফার্স্ট অফ অল ওয়ার্ক এর ডেফিনেশনটা আগে জানতে হবে ভালো মতো। ওয়ার্কের ডেফিনেশনটা কি? মাল্টিপ্লিকেশন অফ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমরা একটা অবজেক্টের উপর ফোর্স ক্রিয়েট করলাম, সেই অবজেক্টটা ডিসপ্লেসমেন্ট যদি সেই দিকেই হয়, তাহলে আমরা ওয়ার্ক কিভাবে জাজ করব? এই যে ফোর্সটা ক্রস এই ডিসপ্লেসমেন্টটা। বুঝতে পারছি? তাহলে চলো আমাদের ওয়ার্কটা কি সেটা আগে বুঝতে পারলাম। এখন আমাদের ওয়ার্ক কখন কখন জিরো হয়, ওয়ার্ক ইজ নট ডান মানে কি, ওয়ার্ক কখন কখন আমাদের জিরো হয় সেটা জাজ করতে হবে। তাহলে দেখি, আমাদের ফার্স্ট অফ অল আমি ডাব্লিউ ইকুয়াল টু এফএস দিলাম। ফার্স্ট অফ অল আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে আমাদের টোটাল ওয়ার্কের পরিমাণটা কত হবে? জিরো। একটা গেল। ঠিক আছে, 2 নাম্বারটা কি বলা হবে? 2 নাম্বারটা বলা হবে আমি দেওয়ালে ধাক্কা মারতেছি। দেওয়ালে ধাক্কা মারতেছি এর ভাই ফুল মিনিংটা কি? আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি কিন্তু ডিসপ্লেসমেন্ট আমার হচ্ছে না। ঠিক আছে, তার মানে কি ডাব্লিউ ইকুয়াল টু জিরো, এখানেও ডাব্লিউ ইকুয়াল টু আমার জিরো। বুঝা গেছে? তার মানে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এফ ক্রস জিরো, এটা বুঝাই হইতেছে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, সেই অনুযায়ী কিন্তু আমাদের ডাব্লিউ ইকুয়াল টু জিরো হয়। 2 নাম্বারটাও কারেক্ট। ঠিক আছে, 3 নাম্বারটার কি কিভাবে বলা যায় চিন্তা করো তো। আমাদের আরেকটা পয়েন্ট আছে আমাদের এখানে, সেই পয়েন্টটা হইতেছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। এখন চিন্তা করো কস থেটার ভ্যালু কখন জিরো হয়? দেখো তো ভাই, কস থেটার ভ্যালু জিরো হয় কখন? কস জিরো মানে 1 আর কস 90 মানে 0। তার মানে কি বুঝাইতেছে? আমি একটা অবজেক্টে ফোর্স ক্রিয়েট করতেছি, তার অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর তার মুভমেন্ট হইতেছে। বুঝতে পারছি? 90 ডিগ্রি বরাবর যদি আমাদের মুভমেন্টটা হয়, তাহলে আমি এখানে কি লিখবো? ইফ ডিরেকশন becomes 90 degree of that object, then work will be zero. তার মানে এখানে আসতেছে আমাদের ওয়ার্ক ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। ভাই আমি এখানে ফোর্সও দিছি, ধরো 5 নিউটন ফোর্স দিছি, ডিসপ্লেসমেন্টও পাইছি 2 মিটার, কিন্তু আমার এইখানটায় যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনটা বলতেছে কস 90 ডিগ্রি। তাহলে ভ্যালু কত হবে আমাদের? সবই তো মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে আমাদের ভ্যালু হবে ডাব্লিউ ইকুয়াল টু জিরো। বুঝে গেছে? তাহলে এই 3টা পয়েন্টের কারণে আমাদের কোনো ধরনের ওয়ার্ক, যদি আমরা বলি ওয়ার্কের ভ্যালুটা জিরো হতে পারে আর কি। ঠিক আছে, এই 3টা ভ্যালুই আমাদের লিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার কিন্তু। ঠিক আছে, এটা যদি চলে যায়, তারপরে একই সাথে কানেক্টেড আমাদের আরেকটা কোশ্চেন আছে, চলো একটা কোশ্চেনটা বানাই। সেটা হইতেছে ওয়ার্ক ইকুয়াল টু 50 জুল। এটা কখন কখন হয়, কয়টা কন্ডিশনে হয়? ফার্স্টে আমরা লিখবো হচ্ছে ডেফিনিশন, এটা তো আর বলা লাগবে না। ঠিক আছে, সেকেন্ডটা আমরা লিখবো হইতেছে কি? সেকেন্ডটা আমরা লিখবো হইতেছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইকুয়াল টু এস ইকুয়াল টু 50। এখন দেখো তো ভাই, আমরা যে ছোটকালে ওই যে এলসিএম করছিলাম না, কত ভাবে 50 কে ভাঙানো যায় দেখো তো। ধরলাম এটাকে আমি 2, তাহলে 25 আসতেছে, আমি এখানে ধরলাম হচ্ছে 5, তাই না? তাহলে এখন দেখো তো, আমাদের ফোর্স যদি আমাদের এখানে আমরা যদি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যদি ডিসপ্লেসমেন্টটা হয় 25 মিটার, তাহলে আমাদের 50 জুল কাজ হবে। বুঝতে পারছি? আবার অন্য জায়গায় আমরা যদি এখানটায় 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, আমার যদি ডিসপ্লেসমেন্ট ঘটে 5 মিটার, তাহলে এখানে 50 জুল কাজ হবে। একটা, দুইটা। ঠিক আছে, 3 নাম্বারটা কি?
3 নাম্বারটা হইতেছে আমরা যদি এখানটায় ধরো 25 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, আমাদের 2 মিটার ডিস্টেন্স সে কভার করলো, তাহলে আমাদের 50 জুল অ্যান্সার হবে। ঠিক আছে, এই 3টা কন্ডিশনের বেলায় কিন্তু আমাদের cos 0 হতে হবে। মানে আমরা যদি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি জিনিসটা, আমরা একটা অবজেক্টের উপর ফোর্স ক্রিয়েট করতেছি, ফোর্স ক্রিয়েট করার পর কি হইতেছে, ফোর্স ক্রিয়েট করার পর ডিরেকশনটা আমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটু কত ডিগ্রি ভাই, একটু 0 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? আমি এদিকে ফোর্স ক্রিয়েট করতেছি, এইদিকেই যাইতেছে অবজেক্ট, তার মানে সেজন্য তো আমি লিখলাম 0 ডিগ্রি। বুঝতে পারতেছি? তাহলে এই 3টা কন্ডিশনের বেলায় আমাদের cos 0 হবে, তাহলেই আমরা বুঝবো যে ভাই 50 জুল কাজ হয়েছে। বুঝা গেছে? একই জিনিস যদি আমার এখানে 50 কেটে আমার এখানে 100 জুল দেয়, আমরা একইভাবে রিপ্রেজেন্ট করবো জিনিসটাকে। বুঝতে পারছি? এভাবে আগে ভাগায় নিব, তারপরে হচ্ছে আমাদের এতগুলো কন্ডিশন। ভাই আমাদের যদি মনে করেন 1000 দেয় বা 1250 জুল দেয়, তাহলে আমরা কি একইভাবে ভাঙবো? না ভাই, এত ভাঙার দরকার নেই, তোমরা হায়েস্ট 3টা এক্সাম্পল দিলেই এনাফ। 3টা এক্সাম্পল দিলে ফুল মার্ক দিয়ে চলে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের কোশ্চেনটা হইতেছে হাউ ওয়ার্ক ক্যান বি পজিটিভ অর, আমি একটা জিনিস অ্যাড করলাম, নেগেটিভ। ঠিক আছে, কেমনে আমাদের কাজ পজিটিভ আর নেগেটিভ হইতে পারে? তাহলে চিন্তা করো তো, W ইকুয়াল টু এফ এস কস থেটা আমরা এইভাবে দিলাম। ঠিক আছে, দুইভাবে করা যায়, এটা দুইভাবে অ্যান্সার করা যায়। W ইকুয়াল টু এফ এস কস থেটা। এখন আমি বললাম ভাই আমরা যেদিকে অবজেক্টের উপর ফোর্স ক্রিয়েট করতেছি সেদিকে ডিসপ্লেসমেন্টটা হইতেছে, তার মানে কি W ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। এফ এস কস 0 ডিগ্রি মানে কি ভাই? W ইকুয়াল টু এফ এস, পজিটিভ সাইড না এটা, cos 0 মানে তো পজিটিভ, তার মানে আমরা যেদিকে ফোর্স দিতেছি সেদিকে যদি ডিসপ্লেসমেন্ট হয় সেটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ক। লিখে রাখি ভাই, পজিটিভ ওয়ার্ক। একই জিনিস ভাই, নেগেটিভ ওয়ার্কের এক্সপ্লেনেশন কেমনে দ্বারা করাবো? ধরো আমরা W ইকুয়াল টু এফ এস cos থিটা লিখলাম, ধরো আমরা এইখানটায় ফোর্স দিতেছি এর উপর, ঠিক আছে, এই অবজেক্টটা এইদিকে না যেয়ে, সামনের দিকে না যেয়ে আমাদের কোথায় গেল, এখন পিছনের দিকে গেল, তার মানে কি হবে? W ইকুয়াল টু এফ ক্রস এস ক্রস কস কত লিখবো এখানে ভাই? কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি ভ্যালু কত? W ইকুয়াল টু মাইনাস এফ এস। তার মানে এটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ক। বুঝতে পারছি? অল অ্যাবাউট ডিরেকশন। তোমার ডিরেকশনটা যদি হয় 0 ডিগ্রি তাহলে আমার পজিটিভ ওয়ার্ক হবে, আমাদের ডিরেকশনটা হয় যদি নেগেটিভ তাহলে আমাদের কি হবে ভাই? তাহলে আমাদের cos 180 ডিগ্রি হতে হবে। আবার এটার এক্সপ্লেনেশন অন্যভাবেও দাঁড় করানো যায়। ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ কখন হয় দেখো তো ভাই, আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আমার সবসময় নিচের দিকে কাজ করতেছে, তাই না? সোজা কথা স্মল জি। এখন আমাদের স্মল জি যদি নিচের দিকে কাজ করে, ধরো একটা আপেল পড়তেছে, হ্যাঁ একটা আপেল পড়তেছে, এই আপেলটা হচ্ছে নিচের দিকে পড়তেছে, তাহলে এর ডিরেকশন কোনটা? এর গ্র্যাভিটি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, এর ডিসপ্লেসমেন্ট মানে কোন হাইটটা সে কভার করতেছে ভাই? নিচের দিকে আসতেছে, তার মানে তার আমাদের ডিরেকশন কোনটা? যেদিকে ফোর্স অ্যাপ্লাই হইতেছে সেদিকেই হইতেছে তার ডিসপ্লেসমেন্টটা হইতেছে, তার মানে গ্র্যাভিটির থ্রুতে আমাদের যেই ওয়ার্কটা হয় সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। তাহলে আমি এখানে লিখে রাখি, with the help of gravity work is positively done। ঠিক আছে, তার মানে আমরা কি লিখলাম? একটা আপেল লিখে দিই এখানে, আমার আপেল লেখার হাত খুবই ভালো, তোমরা দেখতেই পারতেছো কত ভালো। ঠিক আছে, এটা নিচে পড়তেছে গ্র্যাভিটি, তার মানে আমাদের পজিটিভে আসতেছে, তার আমার ডিসপ্লেসমেন্ট হইতেছে কত? এখানে তো এস ইকুয়াল টু এইচ লেখা যায়, ডিসপ্লেসমেন্ট হইতেছে পজিটিভ। বুঝা গেছে? একই জিনিস আমরা যদি এইখানটায় দেখো তো, একটা সুন্দরভাবে আমরা মার্ক করলাম 2 নাম্বার পয়েন্টটা, আমরা যদি লিখি ইফ ওয়ার্ক হ্যাজ বিন ডান
against the gravitational acceleration. তাহলে আমরা কি জানবো এটা? এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তার মানে কি, আমরা কোন একটা আপেল আমাদের পড়তে গেছিল নিচে, আমরা সেই আপেলটা এখন উপরের দিকে উঠাবো। বুঝা গেছে? সেই আপেলটা এখন আমরা কি করব, নিচে না, আমরা এখন উপরের দিকে উঠাইতেছি। ঠিক আছে? যদি উপরের দিকে উঠাই, আমাদের গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করতেছে, গ্র্যাভিটি তো পজিটিভ, তাই না? কিন্তু আমরা যখন উপরের দিকে উঠাইতেছি তখন এগেনস্ট দ্য গ্র্যাভিটি কাজ হইতেছে। তার মানে আমরা যখন উপরে কাজ করতেছি তখন আমাদের ভ্যালুটা কি, জি এর ভ্যালু নেগেটিভ। এই যে এগেনস্ট দ্য গ্র্যাভিটিও কাজ করতেছে, এইটাই হইতেছে আমাদের নেগেটিভলি ওয়ার্ক ডান হইতেছে। তাহলে বুঝতে পারতেছি, তাহলে আমাদের যখন একটা আপেল নিচে পড়তেছে সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। আমরা যদি ধরো একটা আপেল বা যে কোনো একটা অবজেক্ট যদি উপরের দিকে উঠাই, যেহেতু আমাদের গ্র্যাভিটি কাজ করতেছে নিচের দিকে, এগেনস্ট দ্য গ্র্যাভিটি আমরা যখন কাজ করতেছি সেটা হবে নেগেটিভ ওয়ার্ক। বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের ওয়ার্ক রিলেটেড যত প্রবলেম আছে সব প্রবলেম। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, একই টাইপের কোশ্চেন, ঠিক আছে? ওয়ার্কের, আমরা তো বলছিলাম ভাই ওয়ার্কের সব টাইপ শেষ, ঠিক আছে? আমার একটু মনে পড়লো যে ভাই এটাও হচ্ছে রিলেট করে ওয়ার্কের সাথে, তাই একটু অ্যাড করতেছি, ঠিক আছে? তাহলে আমরা লিখি একটা কোশ্চেন। What kind of work is done when mango falls from the tree? ঠিক আছে? তাহলে এখন কি করে কাজ করতেছি, আমরা খালি চিন্তা করবো ভাই উইথ দ্য হেল্প অফ গ্র্যাভিটি কিনা। কথা শেষ, উইথ দ্য হেল্প অফ গ্র্যাভিটি। যদি উইথ দ্য হেল্প অফ গ্র্যাভিটি হয় তাহলে আর অন্য কোনো দিকে তাকাবো না, সেটা হবে পজিটিভলি ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক। বুঝতে পারতেছি? স্বাভাবিকভাবে চিন্তা করো, পজিটিভ ওয়ার্ক হইতে গেলে আমাদের কি করতে হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। এখানে আমাদের এফ এস কস 0 ডিগ্রি আর আমাদের এফ এইচ আমরা দেখতেছি, মানে আমাদের যে ডিসপ্লেসমেন্টটা সেটাকে হাইটে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর উপর, গ্র্যাভিটেশনাল ফোর্স, আর মানে ক্যাপিটাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের স্মল জি। আচ্ছা, তাহলে ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এইচ কিছু তো আমাদের নিচে পড়তেইছে কাছ থেকে, তাই না? কাছ থেকে তো আমাদের নিচে পড়তেছে, যদি পড়ে তাহলে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করবো হচ্ছে পজিটিভ ওয়ার্ক। তার মানে ফুল কন্ডিশনটা হইতেছে আমাদের পজিটিভ ওয়ার্ক। বুঝা গেছে? চলো ভাইরা, তারপরে নেক্সট কোশ্চেন আমরা যাই। আচ্ছা, এই কোশ্চেনে আমাদের বলা আছে ওয়াই ইজ জিওথার্মাল এ রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে? জিওথার্মাল এনার্জিটা কি, চলো তাহলে এর পুরো ফুল হিস্ট্রিটা দেখতে হবে আমার। The temperature inside the earth is extremely high and the thermal energy of this part of the planet is inexhaustible compared to man-made demand. After the formation of the earth, earth formation হওয়ার পর, the surface cooled rapidly, reducing the heat radiation from the interior. In addition, more heat is being added to the interior as a result of the constant decay of the radioactive materials. Houses in Iceland are heated using geothermal energy. এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এইটুকু হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। বুঝতে পারছি? এটা বেসিক জিনিস, এটা তোমরা মোটামুটি পারবা ইনশাল্লাহ। তারপরে পার্টে যাই, চলো। ওয়াই আর দ্য ইউনিটস অফ এনার্জি অ্যান্ড ওয়ার্ক সেম? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনার্জির ইউনিট কি আর ওয়ার্কের ইউনিট কি, এই দুইটা সেম কেন সেটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে চলো দেখি আমরা ডেফিনেশন। দ্য ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট লাইজ ইন ইট অ্যাজ স্টোরড এনার্জি। ঠিক আছে, আমাদের যত এনার্জি আমরা বডিতে স্টোর করে রাখছি সেই পরিমাণই আমরা কাজ করতে পারবো, এর বেশি পরিমাণ আমরা কাজ করতে পারবো না, তাই লেখা আছে এখানে। ওয়ার্ক ইজ দ্য চেঞ্জ in the energy of an object. The work is carried out when energy is transmitted from one object to another. Therefore, work and energy are calculated in the same unit. ঠিক আছে, ওই যে যেই মেইন কিওয়ার্ডটা বললাম, অ্যামাউন্ট অফ ওয়ার্ক stored in our body is equal to amount of energy that can be converted,
বুঝতে পারছি? জাস্ট এই লাইনটা মাথায় রাখবা, তাইলে আমার মনে হয় না আর কোনো ঝামেলা হবে। ঠিক আছে? আর তোমাদের যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে জাজ করতে হয় যে ভাই এটা E ইকুয়াল টু W যে লিখলেন এর ম্যাথমেটিক্যাল একটা ফরমেশন দেখান তো। চলো দেখাই। E মানে হচ্ছে আমাদের এনার্জি। ঠিক আছে? এনার্জি ইকুয়াল টু E লিখলাম আর W ইকুয়াল টু Fs লিখলাম। তাহলে আমাদের এখানে কেজি MAS লেখা যায় কেজি MS ইনভার্স 2 আর স্কোয়ার। এটা হচ্ছে ডাইমেনশন লিখলাম ml স্কোয়ার T ইনভার্স 2। ঠিক আছে? আর এনার্জি ডাইমেনশনটা কি ভাই? ই এনার্জি, যে কোনো একটা এনার্জি ধরো না ভাই, mgh, তাই না? mgh mgh মানে কি? কেজি ms ইনভার্স 2 ক্রস মিটার। আসে কি? মুছে দিলাম কেজি m স্কোয়ার s ইনভার্স 2, তার মানে m l স্কোয়ার t ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ডাইমেনশন, দুইটা ডাইমেনশনই সেম। এখন তোমরা বলতে পারো ভাই আপনি চালাকি করে এখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি নিছেন। আপনি চালাকি করে ভাই এখানে পোটেনশিয়াল এনার্জি নিছেন, কাইনেটিক এনার্জি নিলে ভাই একই হিসাব হইতো, তাই না? ভাই দেখান তো কাইনেটিক এনার্জি নিলে একই হিসাব হইতো। ই কে ইকুয়াল টু এনার্জি রেফার করলাম হাফ এম ভি স্কোয়ার, তার মানে হাফ এম ভি স্কোয়ার মানে হইতেছে আমার ইউ স্কোয়ার প্লাস 2gh ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার মানে হইতেছে আমাদের 0, তাই না? ইউ স্কোয়ার মানে যদি 0 হয় হাফ এম ক্রস 2gh, এই 2 কাটা থাকতেছে আমাদের mgh। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম, যখন আমরা সলভ করবো তখন আমরা ইজিলি দেখতে পারবো যে এই কোশ্চেনটা কেমনে সর্ট আউট করা যায়। বুঝতে পারছি? তাহলে তোমরা ধরে নিতে পারো এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক। বুঝতে পারছি? এটা সেম। চলো তারপরের কোশ্চেনগুলো আমরা সলভ করি। আচ্ছা, আমাদের এবারে কোশ্চেনটা কি? আমাদের এবারে কোশ্চেনে বলা আছে ক্যান এফিসিয়েন্সি অফ এনি মেশিন বি মোর দ্যান, এটা দ্যান হবে 100%। আচ্ছা চলো দেখি, এফিসিয়েন্সি অফ এনি মেশিন ক্যান নো মোর দেন 100%। ভাই সোজা কথা বলি, এত কিছু তোমরা জাস্ট পজ দিয়ে দেখে নিও। আমাদের এইখানটায় আমরা এফিসিয়েন্সি EFF লিখলাম, এটাকে ইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, তাই না? ইন্টু 100%, অলওয়েজ পার্সেন্ট দ্বারা হিসাব করা হয় এটাকে। আচ্ছা, আমরা সবসময় ধরো পড়ে গেছি কেমিস্ট্রি মনে করো পরীক্ষা, হ্যাঁ, বা ফিজিক্স মনে করো পরীক্ষা, এই দুইটা সাবজেক্টে তুমি যতটুকু পড়ে যাবা পরীক্ষার মধ্যে কি ততটুকুই পারবা? তুমি যতটুকু পারতা হায়েস্ট হইতো আমার 100%, এর উপরে তো যাইতো না, তাই না? ওই কথাটাই রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা এফিসিয়েন্সির বেলায় লিখবো হইতেছে ডেফিনিশন ফার্স্টে, তারপরে লিখবো আউটপুট অলওয়েজ লেসার দেন ইনপুট, মানে ইনপুট সবসময় বড় হবে। বুঝা গেছে? এই দুইটা লাইন সারা দেখবে ইকুয়েশনাল সলভের। হ্যাঁ, এই দুইটা লাইন না লিখলে তুমি নাম্বার পাবা না। এখানে কি লেখা আছে? আচ্ছা, এখানে যা যা লেখা আছে তোমরা চাইলে লিখতে পারো, যা না লিখতে পারো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু দুইটা পয়েন্ট না লিখলে কোনো নাম্বার পাবা না। ঠিক আছে? এফিসিয়েন্সির আমাদের ডেফিনিশন দিবা, ওই দুইটা পয়েন্ট লিখবা, আর একটু লেখো আর না লেখো সেটা আপ টু ইউ। আচ্ছা, আমাদের এবারে কোশ্চেন হচ্ছে কাইনেটিক এনার্জি ক্যান নেভার বি নেগেটিভ, ক্যান নেভার বি নেগেটিভ। বুঝতে পারছি? তাহলে এটা এক্সপ্লেন করতে হবে। তাহলে আমি ইন শর্টে তোমাদের বলি এখানে কি কি লেখা লাগবে। এখানে 1 নম্বরে তোমার লেখা লাগবে হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই তো? দেখো তো, মাস কখনো কারো নেগেটিভ হইতে পারে? মাস অলওয়েজ পজিটিভ হয়, তার মানে এমই রাখলাম আমরা, কোনো প্যারা নাই। তারপরে আমরা ভি স্কোয়ারের আমরা এভাবে লিখতে পারি না? ভি স্কোয়ার আবার হাফ এম প্লাস ভি হোল স্কোয়ার। আমাদের ভি যদি নেগেটিভও হয় এর উপর তো হোল স্কোয়ার আছে, তার মানে এটা কখনো নেগেটিভ হইতেই পারবে না। বুঝতে পারছি? তার মানে কাইনেটিক এনার্জি কখনোই আমাদের নেগেটিভ আমাদের প্রুফ আসবে না। বুঝা গেছে? তার মানে এইটুক পর্যন্ত তোমরা যদি গুছাই লিখতে পারো তাইলেই এনাফ, এর বাইরে কিছু যাওয়া যাবে না। বুঝতে পারছি ভাই? তোমরা খালি লিখবা মাস ক্যান্ট বি নেগেটিভ আর ভি ক্যান্ট বি নেগেটিভ টু। না, ক্যান বি নেগেটিভ না, এটা ক্যান বি নেগেটিভ হবে। হ্যাঁ, ক্যান বি নেগেটিভ বাট
In this formula, it has plus v whole square or minus v whole square. So it can be negative. এর পর্যন্ত লিখলেই না, ঠিক আছে? চলো আমাদের লাস্ট কোশ্চেন আমরা যাই। লাস্ট কোশ্চেন কোনটা? লাস্ট কোশ্চেন আমাদের বলা আছে why is nuclear reaction not environment friendly? ঠিক আছে, আমাদের তিনটা পয়েন্ট খুবই হাইলাইট করতে হবে। হ্যাঁ, এক নাম্বার পয়েন্ট, নিউক্লিয়ার, এটা অল্টারনেটিভ। হ্যাঁ, নিউক্লিয়ার চেইন ইজ আ স্পন্টেনিয়াস রিয়াকশন। ঠিক আছে, একটা গেল। এটা তোমরা লিখলেও লিখতে পারো, না লিখলে নাই। কিন্তু ভাই নিউক্লিয়ার রিয়াকশনে আমাদের কার্বন ডাই অক্সাইড এমিট হয় না। মানে আমাদের কার্বন ডাই অক্সাইড খুব একটা হ্যাজার্ডাস একটা এলিমেন্ট, আমাদের কম্পাউন্ড, আমাদের এনভায়রনমেন্টের জন্য। কিন্তু তারপরও নিউক্লিয়ার রিয়াকশন আমাদের কার্বন ডাই অক্সাইড কিন্তু এমিট হইতেছে না। তারপরও আমাদের যে রেডিও অ্যাক্টিভ ওয়েস্টটা আছে, সেই রেডিও অ্যাক্টিভ ওয়েস্টটা এতটাই হ্যাজার্ডাস যেটা ইজিলি ক্যান্সারাস, মানে হ্যাজার্ডাস, ক্যান্সারাস আর অনেক ধরনের অসুখ ক্রিয়েট করতে পারে। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, এলিমেন্টস না লিখে আমরা কম্পোনেন্টস লিখি। কম্পোনেন্টস টু হ্যাজার্ডাস, এই পয়েন্টটা হাইলাইট করবা। আর এক্সাম্পল হইতেছে আমাদের রাশিয়ার চেরনোবিলে আমাদের নিউক্লিয়ার প্ল্যান্ট আমাদের বাস্ট হয়েছিল 1986-এ, রাশিয়া চেরনোবিল। আরেকটা কি আছে আমাদের, হিরোশিমা নাগাসাকি, হিরোশিমা প্লাস নাগাসাকি। বুঝতে পারছি? এই দুই জায়গার মানুষরা এখন পর্যন্ত, ইনফ্যাক্ট এই যে 2024, 25, 26 সাল চলতেছে এখন, এই এখন পর্যন্ত তোমরা দেখবা হইতেছে ভাই এই দুই জায়গার মানুষরা ডিফারেন্ট টাইপস অসুখে আক্রান্ত, ক্যান্সার হয়, ফার্টিলিটি নাই, ভালো মতো ফসল তোমাদের উৎপন্ন হয় না, মানে এই সয়েলের ফার্টিলিটিও লিস্ট। ঠিক আছে, হ্যাজার্ডাস ইস্যুর জন্যই আসলে নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার প্ল্যান্টটা আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। বুঝতে পারছি? আচ্ছা চলো, তারপরে এটা হচ্ছে কোশ্চেন। আমাদের এই 4টা পয়েন্ট হইতে স্যাররা দেখবে। হ্যাঁ, 4টা পয়েন্ট খুব ভালো মতো মেনশন করো, তাছাড়া নাম্বার পাবা না। আমি বলছিলাম এটি আমাদের লাস্ট কোশ্চেন, তোমাদের একটা বোনাস কোশ্চেন আমি থ্রো করি। হোয়াট ডু ইউ মিন বাই 200 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট? ঠিক আছে, 200 মেগাওয়াট মানেটা কি সেটা আমাদের জানতে হবে। 200 মেগাওয়াট মানে হইতেছে 200 ইন্টু 10⁶ ওয়াট। আমরা ওয়াটকে কি লিখতে পারি ভাই, পাওয়ারকে কি লিখতে পারি? পাওয়ারের ইউনিট তো ওয়াট, ডাব্লিউ ডিভাইডেড বাই টি না? তার মানে আমাদের জুল পার সেকেন্ড। তার মানে এইখান থেকে তুমি এইখান থেকে কি বুঝতেছো বলো তো ভাই? এই যে এটু জায়গা থেকে বুঝতেছি আমি পার সেকেন্ডে, ইন 1 সেকেন্ড আমাদের 200 ইন্টু 10⁶ জুল ওয়ার্ক can be done through that plant. শেষ, এর বাইরে আর কিছুই লেখা লাগবে না ভাই। ঠিক আছে, ফার্স্ট আমরা তাহলে কি লিখবো? ফার্স্ট আমরা লিখবো হচ্ছে পাওয়ারের ডেফিনিশন অফ পাওয়ার। ভাই পাওয়ারের ডেফিনিশন কেন লিখবো? এখানে তো পাওয়ারের মানে আগে পিছে কোনো কিছুই লেখা নাই। আমাদের মেগা ওয়াট বলছে না, ওয়াট কার ইউনিট, পাওয়ারের ইউনিট না? তার মানে আমাদের অবশ্যই পাওয়ারের ডেফিনিশন দিতে হবে। তারপরে হইতেছে আমরা 200 মেগাওয়াটকে ভাঙবো। 200 মেগাওয়াটকে ভেঙে আমি যে লিখছি এখানে 200 জুল পার সেকেন্ড, সরি 200 জুল পার সেকেন্ড কেন লিখলাম, হায় হায় বিরাট বড় ভুল করলাম। 200 ইন্টু 10⁶ জুল পার সেকেন্ড এটা লিখবো। তারপরেই লিখবো আমরা হচ্ছে এই প্যারাটা, এর বাইরে আর কিছুই লেখা লাগবে না। তাহলে এটাই হলো আমাদের লাস্ট কম্প্রিহেনসিভ কোশ্চেন। এর বাইরে চ্যাপ্টার 4 এর কোনো কম্প্রিহেনসিভ কোশ্চেন নাই যেটা ইম্পর্টেন্ট।
তোমরা এইটুক পড়লেই কনফার্ম, এসএসসি তে হোক, টেস্টে হোক, প্রি টেস্টে হোক, যে কোনো পরীক্ষায় তোমাদের থাকুক না কেন, এখান থেকেই তোমাদের দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।